প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলতেছে। ইতিমধ্যে তোমরা সমাজকর্মের দুটি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো এবং পঞ্চম সপ্তাহের সমাজকর্মের তৃতীয় অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো তোমরা আমাদের কলেজের ফেসবুক পেজে এই পঞ্চম সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখেছো। তো আমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টটি মূলত সমাজকর্ম প্রথম পত্র থেকে দেওয়া হয়েছে, যার বিষয়কোড হলো 271, আর এর শিরোনাম হলো শিল্প বিপ্লবের ফলে সমাজকর্ম পেশার উত্থান এবং বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি ভবিষ্যৎ সমাজকর্মী হিসেবে করণীয় নির্ধারণ। তো বিষয়টি তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আমার এই ক্লাসটি সম্পূর্ণভাবে দেখলে তোমরা বিষয়টি বুঝতে পারবে। তো আজকের এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনার পূর্বে তোমাদের আমি আরও কিছু বিষয় আলোচনা করব। তো ইতিমধ্যে তোমরা প্রথম অ্যাসাইনমেন্ট এবং দ্বিতীয় অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো। তোমাদের সেই অ্যাসাইনমেন্টে কিছু ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা গেছে। আশা করি তোমরা পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোতে এগুলো থেকে দূরে থাকবে, এই ভুল আর তোমরা করবে না। প্রথমত, তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি হয়তো বা বুঝতে পারোনি। তোমরা সবাই শখের প্রথম ঘরটিকেই শিরোনাম হিসেবে বেছে নিয়েছো, কিন্তু সবসময় অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে অ্যাসাইনমেন্টে যে প্রশ্নটা দেওয়া থাকবে, অর্থাৎ তুমি যে প্রশ্নগুলো অ্যাসাইনমেন্টে লিখছো, যে উত্তরগুলো লিখে দিয়েছো, সেই প্রশ্নটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের বিষয়। তো আমাদের সাধারণত দ্বিতীয় ঘরটা, প্রশ্নটায় যে দ্বিতীয় ঘরে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকে, এটাই হলো আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো তোমরা এই তৃতীয় অ্যাসাইনমেন্টে সঠিক শিরোনামটি লিখবে। এর পরের বিষয়টি হলো, তোমরা অ্যাসাইনমেন্ট কারোটা দেখে লিখবে না, নিজের যে মেধা এবং পাঠ্যপুস্তকের সহায়তায় নিজের মতো করে তোমরা লিখবে। আমরা কিন্তু যদি একই অ্যাসাইনমেন্ট পাই, অর্থাৎ একই লেখা যদি আরেকজনের ভিতর পাই, তাহলে কিন্তু সেই অ্যাসাইনমেন্টে মার্কস দেব না। সেজন্য তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো যখন লিখবে, কারোটা দেখবে না, নিজের মতো করে লিখবে। হয়তোবা বইতে যখন যাবে এক একজন এক একটা পয়েন্ট দিবে, একই পয়েন্ট বারবার ব্যবহার করবে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে নিজের মতো করে লিখবে। তো এখন আসো আমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো আমাদের আজকের অ্যাসাইনমেন্টটি মূলত দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে। অলরেডি প্রথম অধ্যায়ের অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিয়েছো। তো দ্বিতীয় অধ্যায়ে শিল্প বিপ্লব সম্পর্কে আজকে আমাদের অ্যাসাইনমেন্ট। তো তোমরা জানো যে আমাদের বইতে শিল্প বিপ্লব সম্পর্কে ধারণা দেওয়া আছে। সেখানে শিল্প বিপ্লবের সংজ্ঞা এবং আমাদের বইতে সাধারণত প্রথম শিল্প বিপ্লবটা সম্পর্কেই বেশি লেখা হয়েছে, কিন্তু তোমরা খেয়াল করে দেখবে তোমাদের অ্যাসাইনমেন্টে চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে বলা হয়েছে। সুতরাং তোমরা কিন্তু তোমাদের বই থেকে এই অ্যাসাইনমেন্ট লিখলে চলবে না, তোমাদের চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কেও ধারণা থাকতে হবে। তো আমরা অ্যাসাইনমেন্টে এখন কি লিখব। তো তোমরা জানো যে আমাদের এই তৃতীয় অ্যাসাইনমেন্টে 5টি অংশ। প্রথমত তোমরা শিল্প বিপ্লবের সংজ্ঞা লিখবে, 2টি সংজ্ঞা মিনিমাম লিখবে। এরপরে তোমরা শিল্প বিপ্লবের প্রভাব, অর্থাৎ খ নাম্বার যে অংশটা, সেখানে শিল্প বিপ্লবের প্রভাব তোমরা লিখবে। তো তোমরা জানো বইতে শিল্প বিপ্লবের বিভিন্ন প্রভাব, অর্থাৎ অর্থনৈতিক জীবনের প্রভাব, রাজনৈতিক জীবনে শিল্প বিপ্লবের প্রভাব, সামাজিক জীবনের প্রভাব, এইভাবে প্রভাব ভাগ করে দেওয়া আছে। তো এত বড় লেখার তোমাদের সময় নেই। আবার প্রভাব সাধারণত 2 ধরনের হয়, একটি হলো ইতিবাচক প্রভাব, অন্যটি হলো নেতিবাচক প্রভাব। তো আমরা এই সামাজিক অর্থনৈতিক যে ভাগেই দেওয়া থাক না কেন, টোটালি সেখান থেকে একেবারে তিনটি ইতিবাচক প্রভাব আর 3টি নেতিবাচক প্রভাব আমরা লিখলেই চলবে। এরপর তোমাদের যে সমাজকর্ম পেশার উত্থানে শিল্প বিপ্লবের ভূমিকা লিখতে হবে।
এই বিষয়টা তোমাদের বইতে দেয়া আছে। তো তোমরা যে সমাজকর্ম কিন্তু মূলত শিল্প বিপ্লবের পরবর্তী সমাজের যে বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যা মোকাবেলা করার জন্যই আধুনিক সমাজকর্মের উদ্ভব। তাহলে এই বিষয়টি তোমাদের সেখানে আলোচনা করতে হবে। এরপর 4 নাম্বার যে চতুর্থ অংশটা, সেখানে বলা হয়েছে সম্ভাব্য চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক। তোমরা জানো যে আমাদের বইতে প্রথম শিল্প বিপ্লব সম্পর্কে ধারণা আছে, কিন্তু এরপরে আরও তিনটি শিল্প বিপ্লব, দুটি ঘটে গেছে, চতুর্থ শিল্প বিপ্লব বর্তমানে চলতেছে। তো এই বিষয় সম্পর্কে তোমরা ক্লিয়ার ধারণা হয়তো বা পাবে না। তো আজকে আমি এখন তোমাদের সেই বিষয়ে আলোচনা করব এবং তোমাদের পঞ্চম ধাপে আলোচনা করতে হবে এই পরিবর্তিত দিকসমূহে ভবিষ্যৎ সমাজকর্মীর করণীয় কী। তাহলে এই 5টি বিষয় কিন্তু তোমার অ্যাসাইনমেন্টে লিখতে হবে। এখান থেকে যে কোনো একটা বিষয় তুমি না লিখলে তোমার কিন্তু সেই মার্কস, অর্থাৎ 5টি বিষয়ে 4 5 20, অর্থাৎ এক একটা বিষয়ে যে 4 করে মার্কস, সেটা কিন্তু তুমি পাবে না। তাহলে তোমাদের ভালো মার্কস পেতে হলে এই 5টি বিষয়ে তোমাদের লিখতে হবে। তাহলে আমি আবারও বলছি, তো প্রথমত তোমাদের শিল্প বিপ্লবের সংজ্ঞা লিখতে হবে, এরপর শিল্প বিপ্লবের প্রভাব লিখতে হবে, এরপর সমাজকর্ম পেশার উন্নয়নে শিল্প বিপ্লবের ভূমিকা লিখতে হবে, এরপর চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক লিখতে হবে, আর সমাজকর্মের করণীয় বিষয় লিখতে হবে। তো এখন আসো সমাজকর্মের শিল্প বিপ্লবের সংজ্ঞা সম্পর্কে আমরা আলোচনা করি। তো তোমাদের বইতে অনেক রাইটারের সংজ্ঞা দেওয়া আছে। আমরা শিল্প বিপ্লবের সংজ্ঞায় যে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞা আছে তা হলো প্রফেসর উইলিয়াম। এই প্রফেসর উইলিয়ামের সংজ্ঞাটা তোমরা লিখবে। প্রফেসর উইলিয়াম বলেছেন, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত ইংল্যান্ডের বিজ্ঞান, প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান এবং তার প্রয়োগ পদ্ধতিতে যে বৈপ্লবিক পরিবর্তন দেখা দেয় তাই হচ্ছে শিল্প বিপ্লব। তো এই সংজ্ঞাটি তোমরা লিখতে পারো। এরপরে একটা ছোট সংজ্ঞা দেওয়া আছে ডব্লিউ রোস্তোর মতে। উনি বলেছেন যে শিল্পায়নে পদার্পণের প্রক্রিয়া কি শিল্প বিপ্লব বলে। এই সংজ্ঞাটি তোমরা দিতে পারো। এরপরে তোমরা প্রভাব লিখবে। আমি আগেই বলছি যে প্রভাব 3টি ইতিবাচক প্রভাব লিখবে, 3টি নেতিবাচক প্রভাব লিখবে। এক্ষেত্রে তোমাদের বইতে অনেকগুলো প্রভাব দেওয়া আছে। তোমরা তোমাদের পছন্দ মতো এক একজনে 3টি ইতিবাচক 3টি নেতিবাচক প্রভাব তোমরা লিখবে তোমাদের পছন্দ মতো, কিন্তু অবশ্যই যেন একজনের প্রভাব আরেকজনের না লেখো। আমি এখন আর প্রভাব নিয়ে আলোচনা করব না, কারণ এটা তোমাদের বইতে অনেকগুলো দেওয়া আছে। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো 3টি ইতিবাচক প্রভাব এবং 3টি নেতিবাচক, অবশ্যই সেটা সামাজিক এবং অর্থনৈতিক এই যে ভাগ করা, এখান থেকেই 3টে নেবে, এর বেশি লিখবে না। এরপর আসো যে সমাজকর্ম বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা। এখানে তোমাদের বইতে ভূমিকাটা সুন্দর মতো দেওয়া আছে এবং পয়েন্ট আকারও দেওয়া আছে। এখানে 10টা পয়েন্ট দেওয়া আছে। তোমরা সেখান থেকে 3 থেকে 4টি পয়েন্ট লিখবে যে শিল্প বিপ্লব আসলে সমাজকর্ম বিকাশে শিল্প বিপ্লব কি ভূমিকা, শিল্প বিপ্লবের ভূমিকা কি। এখানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বহুমুখী প্রচেষ্টা, শিল্প বিপ্লবোত্তর মতবাদ, খাপ খাওয়ানো, সমাজকর্মের ধারণা পরিবর্তন, সমস্যা সমাধানের জন্য পদ্ধতি প্রয়োগ, সমাজ সেবার বিভিন্ন দিক, এভাবে বিভিন্ন বইতে পয়েন্ট দেওয়া আছে। তোমরা এখান থেকে 3-4টি পয়েন্ট লিখে দেখে দেবে। তো যে বিষয়গুলো বইতে আছে আমি এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করব না। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো 4 নাম্বার বা চতুর্থ অংশ, যেটা যে সম্ভাব্য চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক সমূহ। তো আমি আগেই বলেছি তোমাদের বইতে প্রথম শিল্প বিপ্লব সম্পর্কে আলোচনা হয়েছে। তো আমাদের প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয় 1784 সালে বাষ্পীয় ইঞ্জিন, জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মধ্যে থেকে। এরপরে 100 বছরের পর প্রায় 1870 সালে যখন বিদ্যুৎ আবিষ্কার হয়, তখন আরেকটি বিপ্লব ঘটে। তাহলে প্রথম শিল্প বিপ্লব ঘটে 1784 সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের পর। এরপরে 1870 সালে বৈদ্যুতিক বাতি আবিষ্কারের পর ঘটে দ্বিতীয় শিল্প বিপ্লব। এরপর 1969 সালে কম্পিউটার আবিষ্কারের পর ঘটে আমাদের তৃতীয় শিল্প বিপ্লব। তোমরা অবশ্যই খেয়াল করছো, প্রথম শিল্প বিপ্লব ঘটে 1784 সালে, দ্বিতীয়টি 1870 সালে বিদ্যুৎ আবিষ্কারের পর, তৃতীয়টি কম্পিউটার আবিষ্কারের পর। আর আমাদের আজকের প্রশ্ন হলো চতুর্থ শিল্প বিপ্লব। আমরা এই চতুর্থ শিল্প বিপ্লবের ধারণা পাই মূলত 2013 সালে জার্মানির
এক অনুষ্ঠানের মাধ্যমে। এবং এই চতুর্থ শিল্প বিপ্লব ঘটে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ রোবট, ইন্টারনেট, এই যে বিস্ময়কর আবিষ্কার, এই আবিষ্কারের ফলে পৃথিবীতে একটা বিপ্লব ঘটে গেছে যা আমরা চতুর্থ শিল্প বিপ্লব নামে পরিচিত। তো তোমাদের প্রশ্নটা করা হয়েছে কিন্তু এই চতুর্থ শিল্প বিপ্লব অর্থাৎ বর্তমান সময়ের যে বিষয়টা। তাহলে আবারও আমি বলতেছি, প্রথম শিল্প বিপ্লব ঘটে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের পর, দ্বিতীয় শিল্প ঘটে বিদ্যুৎ আবিষ্কারের পর, তৃতীয় শিল্প বিপ্লব ঘটে কম্পিউটার আবিষ্কারের পর, এবং চতুর্থ শিল্প বিপ্লব ঘটেছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ কি মানুষের কাজ, মানুষের বুদ্ধির মতো যে রোবট আবিষ্কার করে, এই আর ইন্টারনেট, এগুলো আবিষ্কারের ফলশ্রুতিতে ঘটে চতুর্থ শিল্প বিপ্লব। এখন তোমাদের প্রশ্ন হলো চতুর্থ শিল্প বিপ্লবটা কি? তাহলে চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, ইন্টারনেট অফ থিঙ্কিং, ব্লকচেইন এর মতো প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীব্যাপী যে পরিবর্তন আসছে তাই চতুর্থ শিল্প বিপ্লব। এখন এই চতুর্থ শিল্প বিপ্লবের ফলে এই আমাদের সমাজে কি কি পরিবর্তিত দিক অর্থাৎ কি কি দিকে পরিবর্তন ঘটেছে সেইটি তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো তোমরা খেয়াল করো যে বর্তমান সময়ে আমরা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি, যার উদাহরণ আজকে তোমাদের সামনে আমার এই ক্লাসটি। আমরা একসময় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বলতে সরাসরি ক্লাসকে বোঝাতাম, অর্থাৎ ছাত্র শিক্ষকের সরাসরি যে ক্লাস প্রদান করা হতো। কিন্তু দেখো আজকে দীর্ঘদিন এই অতিমারির কারণে আমাদের কলেজ বন্ধ, তো আমরা তোমাদের সাথে হয়তো দীর্ঘদিন দেখা হয় না, কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে কিন্তু আমরা সেই প্রথম থেকেই যোগাযোগ রাখছি। তাহলে এটা কিন্তু একটা এই চতুর্থ শিল্প বিপ্লবের একটা বিষয়, এবং যা সম্ভব হয়েছে কি এই ইন্টারনেটের মাধ্যমে। আজকে ইন্টারনেট যদি না থাকতো হয়তো এই প্রায় 1.5 বছরের বেশি সময় তোমাদের সাথে আমাদের দেখা হতো না। কিন্তু ইন্টারনেটের ফলে আজকে দেখো সরাসরি ক্লাস, গুগল মিট, জুম, এই সব অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু কি তোমাদের সাথে সরাসরি ক্লাস করতে পারি, তোমাদের দেখতে পাচ্ছি, কথা বলতে পারতেছি, শুনতে পারতেছি। তাহলে এটা কিন্তু একটা বিষয়। তাহলে দেখো এই যে ক্লাসের অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটেছে এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তাহলে এটা কি আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের একটি পরিবর্তিত দিক? তাহলে তোমরা কিন্তু লিখতে পারো যে চতুর্থ শিল্প বিপ্লবের আগে সমাজে যেখানে সরাসরি ক্লাসের বিকল্প হিসাবে কোনো চিন্তা করা যেত না, আজকে চতুর্থ শিল্প বিপ্লবের ফলে, ইন্টারনেট আবিষ্কারের ফলে আমরা অনলাইনে দূরে বসেও ক্লাস করছি। এটাই হচ্ছে আমাদের একটা পরিবর্তিত দিক। এরপর চতুর্থ শিল্প বিপ্লবের ফলে মানুষের আয় এবং জীবনযাত্রার মান বাড়বে, এটাও কিন্তু একটা পরিবর্তিত দিক। আজকে দেখো আমাদের সবারই কম বেশি কিন্তু আয় বেড়েছে, বিশেষ করে চাকরি ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে কিন্তু একটা আয় বেড়েছে। এবং এই আয় বাড়ার ফলে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটেছে, যা আজ থেকে 20 বছর আগে এটা কল্পনা করা যাচ্ছে না যে মানুষের এত টাকা বেতন হবে, এত খরচ করবে, এত টাকা বাড়ি ভাড়া দিবে, এই বিষয়টা কিন্তু চিন্তা করা যাচ্ছে না। এরপরে তোমার আরেকটা পরিবর্তিত দিক হচ্ছে যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির ফলে মানুষ দ্বারা সম্পন্ন অনেক কাজই রোবট দিয়ে সম্পন্ন হবে, ফলে মানুষের কাজ দখল করে নিবে রোবট। এখানে এটা আমাদের জন্য একটা কি বলা হয় যে অশনি পূর্বাভাস, যেখানে এই রোবট আবিষ্কারের ফলে দিন দিন কিন্তু মানুষ বেকার হয়ে যাবে এবং মানুষের কাজগুলো কিন্তু রোবট করবে। আজকে বড় বড় কলকারখানায় দেখা গেছে যে শ্রমিকরা কাজ করতেছে, আমাদের গার্মেন্টসে লাখ লাখ শ্রমিক কাজ করতেছে, কিন্তু একসময় দেখা যাবে কি অটোমেটিক মেশিন চলে আসবে এবং যা নিয়ন্ত্রিত হবে রোবট দ্বারা, তখন কিন্তু মানুষের কাজ প্রয়োজন হবে না এবং কাজ করবে রোবটে এবং অতি অল্প সময় অনেক উৎপাদন হবে। এর ফলে মানুষ কি বেকার হবে এবং এটা একটা কিন্তু সমাজ জীবনের একটা পরিবর্তিত দিক। আজকে বাংলাদেশের মতো অর্থাৎ আমাদের উন্নয়নশীল দেশগুলোর জন্য এটা কিন্তু একটি অশনি সংকেত, কারণ আমাদের বেকার সমস্যা দিন দিন বাড়তেছে, কিন্তু উৎপাদন বৃদ্ধি হলেও মানুষের চাকরির সুযোগটা কিন্তু কম হচ্ছে। হ্যাঁ, চাকরি পাবে কারা? যারা এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে কম্পিউটার, ইন্টারনেট, এই সব বিষয়ে যারা পারদর্শী,
তাদের কিন্তু চাকরি হবে। কিন্তু যারা এর থেকে পিছিয়ে পড়বে তাদের কিন্তু যতই পড়াশোনা করো, তোমাদের কিন্তু এই কম্পিউটার বা আইটি সম্পর্কে ধারণা না থাকলে তোমরা কিন্তু সেই চাকরির বাজারে তোমাদের স্থান হবে না। এরপরে আরেকটা পরিবর্তন দেখবে তোমরা, বাসার সকল ব্যবহৃত আসবাবপত্র ইন্টারনেট এবং স্মার্টফোনের মাধ্যমে যুক্ত হবে এবং স্বয়ংক্রিয়ভাবে তারা কাজ করবে, ফলে মানুষের কাজ সাশ্রয় হবে। তোমরা টিভিতে একটি অ্যাড দেখো যে আমাদের দেশীয় পণ্য ওয়ালটন, এবং ওয়ালটনের টিভি একটা অ্যাড দেখায়। সেখানে দেখো টিভি, স্মার্ট টিভি ওয়ালটনের, সেখানে টিভিকে প্রশ্ন করা হয়েছে যে হাই গুগল, টিভির মাধ্যমে গুগলকে প্রশ্ন করা হয়েছে আজকে কি বৃষ্টি হবে কি হবে না। গুগল কিন্তু বলে দিচ্ছে আজকে বৃষ্টি হবে, সাথে সাথে যিনি বাইরে যাবে সে ছাতা নিয়ে যাচ্ছে। তো এভাবে আমরা স্মার্ট টিভির মাধ্যমে অনেক বিষয়গুলো জানবো। আমাদের ঘরের ফ্রিজটি সে কিন্তু বলে দেবে যে আমাদের বাজার কতটুকু ফ্রিজে আছে এবং কবে বাজার লাগবে, এই বিষয়গুলো আমাদের অটোমেটিক হবে। আমাদের এসি থাকবে বা ফ্যান থাকবে, এগুলো অটোমেটিক্যালি ঘরে তুমি যখন ঢুকবে তারা অন হয়ে যাবে, তারা চলবে, আবার ঘর থেকে বের হয়ে যাবে তারা বন্ধ হয়ে যাবে। এইভাবে অনেক আসবাবপত্র আমাদের দৈনন্দিন জীবনের এগুলো কি অটোমেটিক চলবে, মানুষের তখন নিজের প্রয়োজন হবে না। তাহলে এটা কিন্তু একটা পরিবর্তন। এরপর আরেকটা পরিবর্তন আসবে অনলাইন ব্যবসা বাণিজ্য, যা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একসময় আমাদের ব্যবসার কথা চিন্তা করলে মনে করা হতো কি যে প্রচুর পুঁজি নিয়ে একটা দোকান ভাড়া করা লাগতো, গোডাউন লাগতো, সেখানে বসে আমরা ব্যবসা বাণিজ্য করতে হবে, মালিকের সাথে চুক্তি করতে হবে। কিন্তু বর্তমানে কিন্তু দেখো এই অনলাইন ব্যবসা, অর্থাৎ তোমার একটা এনআইডি কার্ড দিয়ে তুমি নিবন্ধনের করে সেখানে কিন্তু তুমি ব্যবসা বাণিজ্য করছো। এবং বিশ্বের বড় বড় কোম্পানিগুলো যেমন আলিবাবা এবং আরও যে অনলাইন ব্যবসাগুলো আছে, দেখো তারা হাজার হাজার কোটি টাকা ব্যবসা করছে অনলাইনের মাধ্যমে। আমাদের সমাজে বর্তমানে নারী উদ্যোক্তা বা অনেক মেয়েরা এই অনলাইন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হচ্ছে। তারা বিভিন্ন কাপড়, থ্রি পিস এগুলো বিক্রি করছে বা অনলাইনে বিভিন্ন পণ্য, খাবার অর্ডার দিতে পারছো তোমরা। আজকে দেখো ফুড পান্ডার কাছে অর্ডার দিলে খাবার চলে আসছে তোমাদের ঘরে। তাহলে এগুলো হচ্ছে আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লবেরই কিন্তু পরিবর্তিত দিক। এরপরে আসে আরেকটা দিক যে অটোমেশনের প্রভাবে কর্মক্ষেত্রে ঝুঁকি হ্রাস পাবে। তাহলে এই অটোমেশন কি? অটোমেশন কারখানা বলতে স্বয়ংক্রিয় যে কারখানা, যেখানে উৎপাদন প্রক্রিয়া এবং তত্ত্বাবধান করবে সম্পূর্ণ রোবট, সেখানে মানুষের কোনো দরকার হবে না। তাহলে এই অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কর্মক্ষেত্রে অনেক ঝুঁকি হ্রাস পাবে। এরপরে উৎপাদন শিল্পে নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে, অর্থাৎ মানুষের আজকে যেমন নিয়ন্ত্রণ অতটা নাই। উৎপাদন আজকে আমাদের যা দরকার, শ্রমিকদের কেউ আজকে অসুস্থ হলে আসবে না, উৎপাদন বন্ধ থাকে। কিন্তু এই অটোমেটিক উৎপাদনের ফলে সেখানে কিন্তু উৎপাদন বৃদ্ধি পাবে এবং তোমার শিল্পটা টোটালি নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে। এরপরে আসবে স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে। সেখানে নীরব জিন আসবে এবং মানুষ দেখা যাবে কি এক সময় অমরত্ব লাভের জন্য উন্নত চিকিৎসা থাকবে। একটা যেমন বর্তমানে যে করোনা ভাইরাস দেখো আসছে, সাথে সাথে টিকার আবিষ্কার হচ্ছে। এর ফলে এইভাবে কঠিন অসুখের প্রতিষেধক বের হয়ে যাবে। এরপর সূক্ষ্ম অস্ত্রোপচার, যে আজকে যেমন ডাক্তাররা নিজ হাতে অপারেশন করে, একসময় ডাক্তারদের প্রয়োজন হবে না, এই কম্পিউটারে দেওয়া থাকবে এবং তারা নিখুঁতভাবে অপারেশন করবে। আমরা বর্তমানে অনেক অপারেশনই দেখি যে কম্পিউটার দ্বারা করা হচ্ছে, যেমন চোখের ছানি অপারেশন করে, এরপর পিত্তে পাথর অপারেশন, এগুলো কিন্তু কম্পিউটার মাধ্যমে অলরেডি চলে আসছে। এবং আমাদের উন্নত দেশে কিন্তু আরও কঠিন কঠিন অনেক অপারেশন এই কম্পিউটার মাধ্যমে করছে। এর ফলে কি হচ্ছে যে মানুষের প্রয়োজন দিন দিন কমে যাচ্ছে। এরপরে বিশেষায়িত পেশা বৃদ্ধি পাবে, এটা একটা পরিবর্তিত দিক। দেখা যাবে কি আজকে আমাদের সমাজে যে পেশাগুলো দেখছি একসময় এই পেশাগুলো থাকবে না, নতুন নতুন পেশার আবার সৃষ্টি হবে। এগুলোই হচ্ছে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক। এরপরে যে এক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা কী? তো চতুর্থ শিল্প বিপ্লবের ফলে পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা তৈরিকরণই হচ্ছে সমাজকর্মীর প্রধান কাজ। এক্ষেত্রে সমাজকর্মী যেসব ভূমিকা পালন করতে পারে, এক নম্বরে যে এই অনলাইন ব্যবসার প্রসার ঘটানোর জন্য, যাতে সবাই ঘরে বসে ব্যবসা করতে পারে, এই জন্য নীতিমালা প্রণয়ন সহ সকল সুযোগ বৃদ্ধির জন্য সরকারকে পরামর্শ দিতে পারে। 2 নম্বরে শিক্ষা পাঠ্যক্রমের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে তথ্য প্রযুক্তি বিষয়টি অন্তর্ভুক্ত করতে
করানো এবং এই বিষয়ে শিক্ষক শিক্ষিকা সহ সরকারকে সমাজকর্মী উদ্বুদ্ধ করতে পারে, যাতে যেহেতু চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কম্পিউটার জ্ঞান ছাড়া আমাদের কোনো মূল্য নেই, তাই এই প্রাথমিক লেভেল থেকেই যদি ছোট শিশুরা এই কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে তারা ভবিষ্যতে এ বিষয়ে আরও জ্ঞান অর্জন করতে পারবে, তাদের জন্য বিষয়টা সুবিধা হবে। এরপর আরেকটা বিষয় আছে যে বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে যে ডিজিটাল সরকার, আওয়ামী লীগ সরকারের যে একটি স্লোগান ডিজিটাল বাংলাদেশ গড়ার, সেক্ষেত্রে কিন্তু দেখো আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়ের বা সরকারি অফিস আদালতের সকল তথ্য কিন্তু কম্পিউটারে দেওয়া থাকে। এখন তুমি যে কোনো একটা চিঠি ইস্যু বা একটা বিজ্ঞপ্তি দেখার জন্য তোমাকে কিন্তু সেই অফিসে যেতে হয় না, তুমি ঘরে বসেই তোমার মোবাইল থেকে সার্চ দিলে তুমি ওই মন্ত্রণালয় বা অফিসের সকল তথ্য তুমি কিন্তু পেতে পারো। তাহলে এই বিষয়গুলো যাতে জনগণ আরও বুঝতে পারে, আরও জানতে পারে, তাদেরকে সচেতন করাই সমাজকর্মীর কিন্তু একটি অন্যতম কাজ। এরপরে যে পরিবর্তিত এই পরিস্থিতিতে জনগণকে খাপ খাওয়ানো একটা বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য দক্ষ মানব সম্পদ গড়া সমাজকর্মীর একটি অন্যতম দায়িত্ব। তো মোটামুটি এই সব বিষয়গুলো তোমরা একটু আলোচনা করবে, কেউ যদি না বুঝো আমার সাথে যোগাযোগ করবে, কিন্তু তোমরা সুন্দর মতো অ্যাসাইনমেন্টগুলো লিখবে এবং জমা দেবে। তো তোমরা ভালো থাকো, আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।